প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল এস এর নিয়মিত আয়োজন অনুপ্রেরণার গল্প। সাথে আছি আমি সঞ্জিতা তিশা। দর্শক, আমাদের এই অনুষ্ঠানে আমরা সমাজের বর্ণাঢ্য গুণীজনদের আমন্ত্রণ জানাই এবং তাদের জীবনের সাফল্যের গল্পগুলো আপনাদের সামনে উপস্থাপন করি, যা আমাদেরকে অনুপ্রেরণা দেয়। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই অনুষ্ঠানে তেমনই একজন গুণীজন আমাদের মাঝে উপস্থিত আছেন, ডক্টর এফএইচ আনসারী। দর্শক, ডক্টর এফএইচ আনসারী একজন সফল উদ্যোক্তা এবং তিনি বাংলাদেশে কৃষি শিল্প বিকাশের প্রবক্তা। বর্তমানে তিনি এসিআই এগ্রি বিজনেস ডিভিশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। আজকে আমরা তার কাছে জানতে চাইব তার পরিবার, শৈশব এবং জীবনের নানা বিশেষ মুহূর্ত সম্পর্কে। ডক্টর আনসারী, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, অনেক ধন্যবাদ। জি, আপনাকে আমাদের অনুপ্রেরণা গল্প অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। আপনাকে আমাদের এই অনুষ্ঠানে পেয়ে আমরা খুবই আনন্দিত। আজকে আপনার মুখ থেকে শুনবো আপনার জীবনের সফলতার গল্পগুলো। তার আগে একটু জানতে চাচ্ছি যে আপনার শৈশব নিয়ে, আসলে যেটি না জানলে আমাদের অনুপ্রেরণার গল্পে কিছুটা শূন্যতা থেকে যাবে। আপনার ছেলেবেলাটা কেমন ছিল? আপনার পরিবার সম্পর্কে আমাদের কিছু বলুন। আমি একেবারে রিমোট গ্রামে, সে সময়ের আমি ওখানে বড় হয়েছি। রাজশাহী জেলার শেষ প্রান্ত, একেবারে চাঁপাইনবাবগঞ্জ শহরের কাছাকাছি জায়গাতে। তখন গ্রামে খুব একটা যোগাযোগ ভালো ব্যবস্থা ছিল না, স্কুল কলেজ সবই ছিল, কিন্তু এসব ব্যবস্থা ছিল না। ওখানে বড় হয়েছি, ওখানে খেলাধুলা করতাম বন্ধু বান্ধব নিয়ে। তারপরে সাবসিকুয়েন্টলি যখন আমি ক্লাস 8 পাস করলাম, তখন চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন স্কুলে ভর্তি হলাম। ওই স্কুলটা খুব নামকরা একটা স্কুল, প্রচন্ড ইমেজ। সেই স্কুলের লেখাপড়া অনেক ভালো হতো, রেজাল্ট অনেক ভালো হতো। তারপর ওখান থেকে তো আমি আসলাম রাজশাহী কলেজে। রাজশাহী কলেজটা অনেক পুরনো একটা কলেজ, এখন প্রায় 150 বছর আগের কলেজ এটা। রাজশাহী কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করার পরে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাটা শুরু করলাম। এই ছিল ওভারঅল আমার মানে বেসিক এডুকেশনের ব্যাকগ্রাউন্ড গুলো। চমৎকার একটি শৈশব আপনার, একেবারেই গ্রামীণ একটি পরিবেশে আপনি বড় হয়েছেন এবং একটু দুরন্তও ছিলেন। আপনার পরিবার সম্পর্কে আমাদের কিছু বলুন। আমার পরিবারে অ্যাকচুয়ালি আমার বাবা বেঁচে নাই, 20 বছর আগে উনি মারা গেছেন। আমার মা আছেন। মা প্রচন্ড ডাইনামিক, বয়স বেশি হলেও অনেক কিছু বুঝতে পারেন, অনেক কিছু দেখতে পারেন। অনেক পড়াশোনা না করলেও কিন্তু একেবারে মডার্ন যুগে মা বাবারা যেমন হন, মা এক্স্যাক্টলি তেমন মা একজন। এবং এখন পর্যন্ত আমাদেরকে অনেক উপদেশ দেন, অনেকভাবে কন্ট্রোল করার চেষ্টা করেন, অনেক কিছু বলেন আমাদেরকে। এরকম আমার মা। আমার ওয়াইফ, সে অ্যাকচুয়ালি বর্ন অ্যান্ড বট আপ লন্ডনে বড় হয়েছে। সে ইংলিশ লিটারেচারে মাস্টার ডিগ্রি করেছে, করে এখন ডক্টরেট করছে একটা বিদেশি বিশ্ববিদ্যালয়ে। কিছুদিন আগে শিক্ষকতা করতে একটা ইউনিভার্সিটিতে। আমার 4 ছেলে, 2 মেয়ে। 2 ছেলে, বড় ছেলে সিভিল ইঞ্জিনিয়ার এবং সে ইম্পেরিয়াল কলেজ থেকে বিজনেসে পড়াশোনা করেছে, সে একটা ভালো ব্যবসা করে। ছোট ছিল ইংল্যান্ডে, সে মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে পড়াশোনা করেছে, করে এখন চাকরি করছে টি মোবাইলে। আর 2 মেয়ে আছে। বড় মেয়ে, তার হাজব্যান্ড সিয়েটেলে থাকে, মাইক্রোসফটে কাজ করে। ছোট মেয়ে নিউক্লিয়ার সায়েন্সে সে পড়াশোনা করেছে এবং সেখানে চাকরি বাকরি করছে। অসাধারণ একটি পরিবার আপনার। ডক্টর আনসারী, এবারে জানতে চাচ্ছি আপনার শিক্ষা জীবন নিয়ে। আপনার শিক্ষা জীবনের শুরুটা কোথা থেকে হয়েছিল? ওই আমি একটু আগে তো বলার চেষ্টা করেছি যে গ্রামে ক্লাস 8 পর্যন্ত পড়লাম। তারপরে গ্রামের পাশেই শহর চাঁপাইনবাবগঞ্জে ম্যাট্রিক পাস করলাম। তারপর রাজশাহী গভর্নমেন্ট কলেজ, রাজশাহী শহরের সবচেয়ে বড় কলেজ, সেখানে বাংলাদেশের আমি বলবো একটা বড় কলেজ, সেখান থেকে ইন্টারমিডিয়েট করলাম। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি করলাম। এরপরে ডক্টরেট করলাম বাইরে থেকে এবং বিজনেসে পড়াশোনা করলাম। জি, অসাধারণ আপনার একটি শিক্ষা জীবনের যাত্রা সম্পর্কে আমরা জানলাম এবং সত্যি এটি গর্বের বিষয় যে আপনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে আপনার উচ্চশিক্ষাটি সম্পন্ন করেছেন। ডক্টর আনসারী, এই যে আপনার একটি বর্ণাঢ্য কর্মজীবন, এই কর্মজীবনের শুরুটা কেমন ছিল? না, কর্মজীবনটা তো চ্যালেঞ্জিং হয়। অ্যাকচুয়ালি আমার মাস্টার ডিগ্রিতে রেজাল্ট খুব ভালো হওয়ার পরে আমার ধারণা ছিল হয়তো বা ইউনিভার্সিটিতে জয়েন করবো, কিন্তু যে কোনো কারণেই হোক আমাদের ইউনিভার্সিটিতে জয়েন করা হলো না। আমি ফার্স্ট ক্লাস পেয়ে আমি মাস্টার ডিগ্রি পাস করেছিলাম। তারপরে আমি একটা প্রাইভেট কোম্পানি, বিদেশি প্রাইভেট কোম্পানিতে আমি জয়েন করলাম। একেবারে প্রথম স্টেজে, ইনিশিয়াল স্টেজে জয়েন করলাম। সেখান থেকে আস্তে আস্তে আমি গ্রো করা শুরু করলাম। 3-4 বছর কাজ করার পরে আমাকে ইউএসএতে পাঠালো আরো বেশি শেখার জন্য। সেখান থেকে আবার ব্যাক করলাম বাংলাদেশে। তারপর একই কোম্পানিতে আমি প্রায় 14 বছর কাজ করলাম। সেখান থেকে আবার আরেকটা নতুন কোম্পানিতে জয়েন করলাম, দেশীয় কোম্পানিতে। এই দেশীয় কোম্পানিতে 2 বছর কাজ করার পরে
আমি এশিয়াতে জয়েন করলাম, এশিয়া এগ্রি বিজনেস ডিভিশনে জয়েন করলাম। এখানে প্রায় 28 বছর 29 বছর হয়ে গেছে। ডক্টর আনসারী, আপনার শুরুটা, কর্মজীবনের যে শুরুটা আমরা শুনলাম, আমার একটি কৌতূহল থেকে একটি কোশ্চেন, মানে এটা আমার পার্সোনাল কোশ্চেন। আমাদের তরুণ সমাজে বিশেষ করে গার্ডিয়ানদের হচ্ছে একটি স্বপ্ন থাকে যে তার সন্তান বড় হয়ে একজন ডক্টর, ইঞ্জিনিয়ার কিংবা হচ্ছে সে বিসিএস ক্যাডার হবে। আপনার ক্ষেত্রেও কিন্তু তাই হতে পারতো, বা আপনি এইমাত্র বললেন যে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আপনি অনার্সে প্রথম হয়েছেন, সেখানেও কিন্তু আপনার একটি সুযোগ ছিল শিক্ষক হওয়ার। তো সেখানে না গিয়ে আপনি কৃষি সেক্টরে কেন ক্যারিয়ার ডেভেলপ করলেন? অ্যাকচুয়ালি যেটা হয়, আমার বাবা খুব একজন মানুষ ছিল যে খুব ভালো স্বপ্ন দেখতো। তো আমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখতো। আমাকে প্রায় বলতো, দেখো প্রাইভেট কোম্পানিতে কাজ করলে, প্রাইভেট কোম্পানিতে সুবিধা হলো তুমি ভালো যদি করতে পারো তাহলে উপরের দিকে যেতে থাকবা, গাড়ি চালাতে পারবা। এই কথাটা প্রায় আমার বাবা বলতেন। তারপরে আমার যে টিচার ছিলেন ইউনিভার্সিটি, সেই টিচার কিন্তু আমাকে দিন সাজেস্ট করলেন যে তুমি যে প্রাইভেট কোম্পানিতে জয়েন করো। এই কারণে কিন্তু প্রাইভেট কোম্পানিতে চলে আসা। তারপরে একটা বাস্তবতা ছিল যার কারণে বিশ্ববিদ্যালয়ে জয়েন করা হলো না। এই কারণে কিন্তু আমি প্রাইভেট সেক্টরে চলে আসলাম। আমি প্রাইভেট সেক্টরে আসার পরে আমি একটা জিনিস মাথায় নিলাম যে এখানে অনেক ভালো করতে হবে আমাকে, এবং এই ভালো করাটা যেন সুপিরিয়র টু ইউনিভার্সিটি হয়। এবং ভালো করার জন্য আমি অনেক হার্ড ওয়ার্ক করলাম, অনেক ড্রিম করলাম, যার ফলে দেখা গেল যে ওভারঅল ভালো করার ফলে গ্র্যাজুয়ালি কিন্তু উপরের দিকে উঠা শুরু করলাম। তার মানে হচ্ছে বাবার ইচ্ছাটাকেই প্রায়োরিটি দিয়ে আপনার কৃষি সেক্টরে হচ্ছে ক্যারিয়ার ডেভেলপ করে, এবং আপনি সফলও হয়েছেন। যে কৃষি সেক্টরে আসার পিছনে কারণটা হলো যে কোম্পানিটাতে আমি জয়েন করলাম সেটা কিন্তু কৃষিতে বিশ্বের 1 নম্বর কোম্পানি। শিবা গাইগে তখন ছিল, এখন সিনজেন্টা। এই কারণে কিন্তু কৃষি সেক্টরের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। আস্তে আস্তে ওখানে গ্রো করলাম। তারপরে সেকেন্ড কোম্পানি যখন জয়েন করলাম সেটাও কৃষি কোম্পানি। আর এশিয়াতে যখন জয়েন করলাম, মূলত কিন্তু এশিয়া ছিল ওষুধের কোম্পানি। কিন্তু আমি যখন এখানে আসলাম, একটা ছোট্ট কৃষি ব্যবসা ছিল। এই ব্যবসাটাকে বড় করা শুরু করলাম, এবং বড় করা শুধু ওই ব্যবসাটা বড় করলাম না, এর সাথে সাথে আরো যে কৃষি সম্পৃক্ত ব্যবসা ছিল একটার পর একটা কিন্তু মানে অ্যাড করা শুরু করলাম। 2008 সালে আমি জাস্ট পুরোপুরিভাবে মানে কমপ্লিট এগ্রিকালচার বিজনেসে পুরোপুরিভাবে এই ব্যবসাটাকে বড় করার চেষ্টা করলাম। আমি দেখা গেল যে সেখান থেকে আজকের এই এশিয়া অনেক বড় কৃষি কোম্পানি হয়ে গেছে। চমৎকার একটি বিষয় শেয়ার করলেন ডক্টর আনসারী। আমরা জানি যে আপনি কৃষি শিল্প বিকাশের একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, এবং আপনি দেশের বিভিন্ন মানে টপ কোম্পানিগুলোতেই হচ্ছে ব্যবস্থাপনা পদেই হচ্ছে আপনি দায়িত্ব পালন করেছেন, এবং সেখানে আপনার প্রায় একটি বিশাল অভিজ্ঞতা, মানে প্রায় 42 বছরের একটি অভিজ্ঞতা আছে। আপনার সেই অভিজ্ঞতা থেকে বর্তমানে বাংলাদেশ কৃষি শিল্পের অবস্থা সম্পর্কে আমাদের কিছু বলুন। বাংলাদেশে কৃষি আগাচ্ছে, কারণ আমরা যদি দেখতে পাই যে এখন থেকে 50 বছর আগে যখন বাংলাদেশ কেবল লিবারেশন থেকে স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত যা হয়েছে অনেক বেশি কিন্তু এগিয়েছে। কারণ আমরা যদি ওভারঅল আমরা দেখি খাদ্যের উৎপাদন প্রচুর পরিমাণে প্রায় 5 গুণ 6 গুণ বেড়ে গেছে। আমরা যদি মনে করি যে কমপ্লিট ফুড ভ্যালু চেনের যে স্টেজগুলো দরকার সেগুলো কিছু কিছু জায়গাতে আগাচ্ছে। কৃষিতে অনেক এমপ্লয়মেন্ট হয়েছে, কৃষিতে অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু ইনভেস্টমেন্ট করেছে, কৃষি থেকে এক্সপোর্ট হচ্ছে দেশের বাইরে। দেশের যা খাওয়ার দরকার মোটামুটি ভাবে প্রায় সবগুলো খাবারই কিন্তু কৃষি থেকে সরবরাহ হচ্ছে। তার মানে এটা বাংলাদেশে কৃষিটা মোটামুটি একটা সম্পর্ক কৃষির দিকে আগাচ্ছে। আমি মনে করি যেটা অনেক বড় একটা সেক্টর, যে সেক্টরটা ভবিষ্যতে অনেক এমপ্লয়মেন্ট করবে এবং অনেক ব্যবসা বাণিজ্য হবে, এবং আমি মনে করি দেশের যে খাদ্যের চাহিদা পুরোপুরিভাবে একসবাই কিন্তু এটাকে সরবরাহ করতে সামর্থ্য হবে। জি, আপনি কৃষকদের অবস্থার উন্নতির জন্য ক্রিয়েটিং ওয়েলথ ফর দ্য ফার্মার এই শিরোনামে আপনি একটি মিশন প্রতিষ্ঠা করেছেন। এই মিশন প্রতিষ্ঠার প্রেক্ষাপট সম্পর্কে আমাদের কিছু বলুন। ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, কারণ আমি যদি বলি আমাদের গ্রুপের যে মিশনটা আছে সেখানে বলা আছে যে আমরা মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে নলেজ এবং স্কিল অ্যাপ্লাই করি। তো মানুষ বলতে আমাদের দেশের কিন্তু অর্ধেকের বেশি মানুষ কিন্তু গ্রামে বাস করে, তারা কৃষক, আর অর্ধেক এর কম মানুষ কিন্তু শহরে বাস করে। অনেকেই হয়তো কৃষি ব্যবসার সাথে আছে, কিন্তু অনেকেই আবার বিভিন্ন ব্যবসা করে অথবা মোটামুটি ভাবে চাকরি বাকরি করে। তা এখন আমরা এত বড় একটা মিশনের কথা বললাম যে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করব, তার মানে যদি গ্রামের এই মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন না করি কৃষকের, তাহলে তো মান উন্নয়ন হলো না। ওটাকে ধরেই কিন্তু আমরা চিন্তা করলাম তাহলে আমরা কৃষিতে একটা মিশন সেট করতে হবে। সেই মিশনটা ছিল ওয়েলথ ক্রিয়েশন ফর দ্য ফার্মার, কৃষকের সম্পদ বৃদ্ধি করা। তাহলে কি হলো, কৃষক কিন্তু মার্জিনালি আমাদের দেশে বেশ অর্থনৈতিক অবস্থাটা, সেখান থেকে যদি আমরা তার সম্পদ বৃদ্ধি করতে পারি অনেক কৃষকের, তাহলে কি হলো, ওভারঅল দেশের উন্নতি হলো, দেশের মানুষের উন্নতি হলো, এবং আমাদের যে মিশনটা কর্পোরেটের সেটা সাফল্যজনিত হয়। এবং এটা করার জন্য আমরা কি করলাম, আমরা একজন খামারির
যা প্রয়োজন তার কৃষি কাজ করতে। আইদার আপনার যদি আমরা বলি মাঠ ফসলের কথা বলি, অথবা ডেইরি ফার্ম বলি, অথবা পোলট্রি বা ক্যাটল বা অ্যাকোয়া, যেটাই বলি না কেন, বা ভেজিটেবল, সর্বক্ষেত্রে তাদের যে প্রয়োজন আছে সে প্রয়োজন মাফিক যদি সলিউশনগুলো দিতে পারি, তাহলে কি হবে, সে তো কিন্তু সহজে কৃষিকাজটা করতে পারবে, তার ইল বাড়বে, প্রোডাক্টিভিটি অনেক বাড়বে, এবং এটা বিক্রি করে কিন্তু সে ভালো পয়সা ইনকাম করতে পারবে। তখন আস্তে আস্তে তার সমৃদ্ধি হবে, তার পরিবারের খাবার হবে, তার এমপ্লয়মেন্ট হলো, তার স্বাস্থ্য, তার বাড়িঘর, তার কাপড় চোপড়, ছেলে মেয়ের লেখাপড়া সবকিছু করতে পারবে। এই জন্য, এই কারণে কিন্তু আমরা এই মিশনটাকে ওয়েলথ ক্রিয়েশন ফর দ্য ফার্মার বলে আমরা স্টার্ট করেছিলাম। বাস্তবে আমরা যেটা দেখতে পাচ্ছি এত বছর কাজ করার পরে, এখনই তাই হচ্ছে। আমাদের দেশে অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখন পড়াশোনা শেষ করে অনেকেই গ্রামে চলে যাচ্ছে। কেউ আপনার কৃষি খামার করছে, কেউ ডেয়ারি ফার্ম করছে, পোলট্রি করছে। এভাবে দেশের বাইরে যারা কাজ করতো তারাও ফিরে এসে একই কাজ করছে। জি জি জি, তার মানে এটা সিমটম আমি বলবো যে বাংলাদেশে কৃষি আগাচ্ছে। জি, চমৎকার একটি কনসেপ্ট শেয়ার করলেন। আসলে কৃষি হচ্ছে আমাদের অর্থনীতি প্রাণ। কৃষকরা ভালো থাকলে আমাদের অর্থনীতিও ভালো থাকবে। তো এবারে ডক্টর আনসারী, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে আপনার এই কার্যক্রম এবং সরকারের যে সম্পৃক্ততা, তা মিলে হচ্ছে যে আমাদের কৃষি শিল্পে আসলে ফলন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমার একটি কোশ্চেন, যে আমাদের খাদ্য নিরাপত্তা যেটা, সেটা কিন্তু আমরা এখনো অর্জন করতে পারিনি। আর খাদ্য নিরাপত্তার জন্য যে 3টি শর্ত, যে খাদ্য ফলন, জনগণের কাছে খাদ্য সরবরাহ এবং খাদ্যের যে পুষ্টিগুণ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের প্রথম শর্তটি কিন্তু পূরণ করতে পারছে বাংলাদেশ, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় শর্ত কিন্তু এখনো পূরণ করতে পারেনি। সেক্ষেত্রে আপনার পরামর্শটা কি? আমরা খাদ্যের ব্যাপারে কিছুটা পিছিয়ে থাকলেও, আপনি যেটা বলেছেন খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার কথা, হয়তো অনেক মানুষ একটু কম খেতে পায়, কিন্তু এদেশের মানুষ না খেয়ে বা ক্ষুধায় কেউ কিন্তু মারা যায় না বা কষ্ট পায় না, মোটামুটি খাওয়ার সরবরাহ হচ্ছে। আপনাকে ছোট একটা এক্সাম্পল যদি দিই, সিঙ্গাপুরের কথা, সেখানে কিন্তু 1 কেজি ফসলও হয় না। অথচ যদি আমরা বলি ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল আপনার ফুড সিকিউরিটিতে হচ্ছে সিঙ্গাপুর। তার মানে তারা কিনতে পারে খাবার, বিদেশ থেকে খাবার নিয়ে এসে দেশের জনগণকে কিন্তু খাওয়াতে পারছে, ইভেন কি পানিও কিনে খায়। তাহলে আমাদের দেশের অবস্থাটা কি? আমাদের যে এগ্রিকালচার ভ্যালু চেন আছে, এই এগ্রিকালচার ভ্যালু চেনের থ্রু দিয়ে কিন্তু আমরা মোটামুটি ভাবে ফুড সিকিউরিটির দিকে এগিয়ে গেছি, প্রায় কাছাকাছি। আমরা অনেকটাই, প্রায় ধরেন 70-75% নিজেরাই উৎপাদন করে খাই, আর বাকিটুকু কিন্তু বিদেশ থেকে আমদানি করতে হয়। গম আমদানি করতে হয়, চিনি আমদানি করতে হয়, তেল আমদানি করতে হয়, এগুলো করতে হয়। অনেক দেশে আমদানি করে, কিন্তু আমাদের সুবিধা হলো এই যে আমরা প্রায় 70% বেশি খাদ্য নিজেরা উৎপাদন করছি। এটা এর আগে কিন্তু অনেক কম ছিল। এটা আস্তে আস্তে কিন্তু আমরা প্রায় স্বয়ংসম্পূর্ণের দিকে যাচ্ছি। এখন আপনি কিভাবে ডিফাইন করবেন আমরা স্বয়ংসম্পূর্ণ না আমাদের খাদ্য আমরা যোগান দিতে পারি, কোনটা, এটা বলা খুব ডিফিকাল্ট। কিন্তু আমি বলবো যে আমরা খাবার সরবরাহের ব্যাপারে গ্র্যাজুয়ালি আমরা ভালো করছি এবং ভবিষ্যতে আরো ভালো করব। জি, অসংখ্য ধন্যবাদ। কিন্তু মানে আমাদের যে খাদ্য নিরাপত্তার যে খাদ্য যে গুণাগুণ যেটা, সেটা তো মানে আমরা সবাই আসলে ওইভাবে পাচ্ছি না, মানে খাদ্যের যে গুণাগুণ। আপনি খুব রেলেভেন্ট কথা বলেছেন যে আমাদের সেক্ষেত্রে আপনার পরামর্শটা কি? প্রোটিন খেতে হবে, আপনার প্রোটিন রিচ ফুড খাবার খেতে হবে, অন্যান্য ফুডের যে সমস্ত ভালো কিছু থাকা দরকার সেগুলো খেতে হবে। এগুলো কিন্তু এখন দেখেন ডিমের কনজাম্পশন অনেক বেড়ে গেছে, পোলট্রি কনজাম্পশন অনেক বেড়ে গেছে, দুধের কনজাম্পশন বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, সবজি বেড়ে যাচ্ছে। তার মানে হচ্ছে এই যে আমরা উৎপাদন করছি অথবা আমদানি করছি এবং এগুলো কিন্তু আমরা খেতে পারছি। তার মানে এটা গ্র্যাজুয়ালি বাড়ছে, এটা তো রাতারাতি হবে না। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ছোট একটা দেশ, প্রায় 18 কোটি জনগণ, এই 18 কোটি জনগণ কিন্তু গ্র্যাজুয়ালি বেড়ে গেছে, খাদ্য বেড়েছে, এবং এই 18 কোটি জনগণকে কিন্তু এখনো মানুষ এই দেশে উৎপাদন করে অথবা কিছুটা আমদানি করে আমরা খাওয়াতে পারছি। আপনি যে প্রসঙ্গটা বলেছেন খুবই ভালো, যে মানুষ কিন্তু প্রোটিন জাতীয় খাবার বা ভালো এনরিচ প্রোটিন খাবার হয়তো অনেকে খেতে পারছে না, দ্যাটস ট্রু। কিন্তু আমি মনে করি এটা খুব বেশি দিন না, আমরা আস্তে আস্তে তার কাছাকাছি চলে যাব। ডক্টর আনসারী, আপনার সাথে গল্প করে খুবই ভালো লাগছে। আপনার আরো গল্প শুনবো, কিন্তু সময় হলো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। দর্শক, অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত। আমাদের সাথে আছেন ডক্টর এফএস আনসারী। ডক্টর আনসারী, আপনার কর্মজীবন সম্পর্কে কথা হচ্ছিল, তো এবারে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে আমাদের শিক্ষিত জনগোষ্ঠীর একটি বড় অংশই কিন্তু বেকার, এবং তাদের একটি সুযোগও আছে কৃষি সেক্টরে ক্যারিয়ার গড়ার।
কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের তরুণ এবং বিশেষ করে অভিভাবকদের মাঝে এই কৃষি খাতে একটি অনীহা, এই অনীহার কারণটা কি সে সম্পর্কে যদি আমাদের কিছু বলেন। না, আমাদের যারা গ্রামে যে সমস্ত কৃষক আছেন, তো তারা তো কৃষিকাজ করে এবং কৃষিকাজ যে খুব কঠিন একটা কাজ সেটা তারা জানে বুঝে, যার ফলে তারা মনে করে যে তার ছেলে মেয়েকে এত কষ্ট করে পড়াশোনা করালো, এই ছেলে মেয়ে শহরে যে পড়লো, এতটা লেখাপড়া করলো, এখন তার মতোই কেন আরো কষ্ট কাজ করবে, এই একটা প্রবলেম আছে। এবং এটা প্রায় সবগুলো বাবা মার মধ্যে জিনিসটা কাজ করে, মানে কায়িক শ্রমটা করতে চাচ্ছে। রাইট। আবার এটাও যে ঠিক যে আমাদের দেশে টেম্পারেচারও বেড়ে গেছে, রোদের মধ্যে কাজ করা খুব কঠিন। এখন সলিউশন হিসেবে কি? সলিউশন হিসেবে হচ্ছে এই যে কেন ইয়াং ছেলে মেয়েরা কৃষিকাজ করবে। প্রথমত হলো কৃষিকাজ স্টার্ট করে 3 থেকে 4 মাসের মধ্যে অনেক জায়গাতে অনেক ক্ষেত্রে কিন্তু রিটার্ন পাওয়া সম্ভব, যেটা অন্য কোনো কাজে সম্ভব নয়, এবং যথেষ্ট প্রফিটেবল ভাবে কৃষিকাজ করা যায়। কিছু কিছু জায়গাতে একটু লং টার্মে আপনার রিটার্ন হয়, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু সবজি করলে 3 মাস 4 মাসের মধ্যে রিটার্ন হয়ে যায়, মাঠ ফসল করলে রিটার্ন হয়ে যায়। তার মানে এই যে কৃষিকাজ যদি করা যায় তাহলে সেখান থেকে প্রফিট করা সম্ভব যদি সিস্টেমেটিক্যালি কেউ করতে পারে। বাবা মা চাইবে না যে ছেলে লেখাপড়া করে কৃষিকাজ করুক, এটা বলবে। কিন্তু এটাও ঠিক যে যখন ছেলে মেয়েরা যখন সাকসেসফুল হবে, যখন তার রিটার্ন আসবে, যখন দেখবে ছেলে মেয়ে প্রফিট করছে, কৃষি ক্ষেত্রটাকে বড় করছে, তখন কিন্তু বাবা মা কিন্তু অনেক এনকারেজ করবে, এটাই ঠিক। তবে এটাও আমরা দেখতে পাচ্ছি ইদানিংকালে যে ট্রেন্ডটা, অনেক ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর পর তারা গ্রামে চলে যাচ্ছে এবং কৃষিকাজ শুরু করছে। কেউ সবজি করছে, কেউ মাঠ ফসল করছে, কেউ ডিম করছে, কেউ মাছ করছে, কেউ দুধ করছে। কিন্তু এই ট্রেন্ড একটা কিন্তু শুরু হয়েছে। 1-2 নম্বর হলো মানে আগ্রহটা সৃষ্টি হচ্ছে তাদের মধ্যে। আর কৃষিকাজটা অনেকটা আবার সহজ হয়ে যাচ্ছে, অনেক যান্ত্রিকরণের কারণে কিন্তু কৃষিকাজটা অনেক সহজ হচ্ছে। আমরা দেখতে পাই যে কৃষিকাজ আপনার ইরিগেশন থেকে শুরু করে, চাষবাস থেকে শুরু করে, লাগানো থেকে শুরু করে হারভেস্ট করা পর্যন্ত মাঠ ফসলে বা সবজিতে কিন্তু সবই যন্ত্র দিয়ে করা সম্ভব। আমরা যদি মিল্কিং এর ক্ষেত্রে বলি, সেখানে কিন্তু যন্ত্র দিয়ে করা সম্ভব। মাছের ক্ষেত্রে কিন্তু করা যায়, প্রযুক্তি ব্যবহার করে কিন্তু অনেক সহজে কৃষিকাজটা করা সম্ভব হয় এবং সেখানে অনেক প্রোডাক্টিভিটি বাড়ে। প্রোডাক্টিভিটির মানে হলো এই যে আগে যা ইল্ড হতো বা যতটুকু আপনার উৎপাদন হতো, এখন অনেক বেশি গুণে উৎপাদন করা, একই শ্রমে একই অর্থতে কিন্তু করা সম্ভব হচ্ছে। ফলে কৃষি কিন্তু দিন দিন প্রফিটেবল হয়ে যাচ্ছে। আমি বলবো যেসব বাবা মা মনে করছেন এখন যে ছেলে মেয়েকে কাজ করতে দেবেন না, আপনার প্রশ্নটা রেলেভেন্ট করছি, আমি মনে করি বাবা মা ছেলে মেয়েদেরকে এনকারেজ করুক, তোমরা পড়াশোনা করো, পড়াশোনা করে তোমরা বিশ্বের অনেক কিছু শেখো, দেশের অবস্থা ভালো বুঝো, এট দ্য সেম টাইম কৃষিটাকে কিন্তু শেখার চেষ্টা করো। ভালো করে শিখে কিন্তু কৃষিকাজ শুরু করলে তুমি দিন দিন তোমার ওয়েলথ বাড়বে, তুমি সম্পদশালী হবা এবং তুমি ভালো থাকতে পারবা, এটা সম্ভব। আপনার কাছে এবার একটু জানতে চাচ্ছি যে সামাজিক কৃষি এই ধারণাটা কি এবং বাংলাদেশের এর গুরুত্ব সম্পর্কে আমাদের কিছু বলুন। আমি প্রায় 6-7 বছর ধরে সামাজিক কৃষি নিয়ে কথা বলছি এবং আমি আমার যে বই, আমার রূপান্তর যে বই, সেই বইয়ের মধ্যে কিন্তু বিস্তারিত সামাজিক কৃষি নিয়ে বলেছি, অনেক পত্রিকাতে বলেছি, অনেক টেলিভিশন টক শোতে কিন্তু সামাজিক কৃষি নিয়ে কথা বলেছি। ভেরি সিম্পল ম্যাটার যে একটা গ্রামে হয়তো 100 কৃষক আছে, 100 বিঘা জমি আছে, এরা যদি ধরেন একটাই ফসল করে, জেনারেলি তাই হয়, এক মাঠে একটাই ফসল হয়, দেখা গেল যে ধান করলো, ধানের দাম পড়ে গেল, তাহলে কি হলো, ওদের কিন্তু খুব একটা লাভ হলো না, ধান করে লস হয়ে গেল। তো কৃষিকাজ কেন করে? কৃষিকাজ করে সেলফ এমপ্লয়মেন্টের জন্য, যে আমি কাজ করব, আমার ক্ষেতে ফসল উৎপাদন করব, আমার ফ্যামিলির খাওয়ার হবে, সারপ্লাস হলে সেটা নিয়ে আমি আমার ছেলে মেয়েদের পড়াশোনা বা বাড়ির জন্য অন্যান্য কাজগুলো করব। তাহলে কি দাঁড়াচ্ছে, এই 100 জন খামারি যদি একসাথে এই কাজ শুরু করে এবং 6টা বা 7টা ফসল করে, তাহলে কি হবে, 4টা 5টা ফসলে হয়তো দাম ভালো পেলো, সেখানে প্রফিট হয়ে গেল, আর 2টা-1টা ফসল হয়তো দাম বেশি পেলো না অথবা মোটামুটি ভাবে পোষায় গেল, তাহলে দেখা গেলো যে তাদের লস হচ্ছে না, বরঞ্চ লাভ হচ্ছে। তারা যা যেটা ইনকাম হলো সেটা ভাগাভাগি করে নিল। এখন অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করে যে সামাজিক কৃষি বলছেন, এটা সমবায় সমিতিতে ছিল এক সময়, আপনি সমবায় সমিতির কথা বলছেন না কেন? কারণটা হলো এই যে আমাদের সোসাইটি যেভাবে ডিভাইড হয়ে গেছে, যে লিডারশিপের যে প্রবলেম, এটা করলে হবে কি, এটা কোনোদিনই কিন্তু বাস্তবে 100 জন লোককে নিয়ে একভাবে বসে এই কাজটা করা সম্ভব নয়। অথবা যে লিডারশিপে থাকবে, দেখা গেল যে তার কোনো ইন্টারেস্টই নেই, সে কিন্তু জাস্ট ওখানে বিকজ অফ পাওয়ারের কারণে সেখানে বসে গেছে, তো এটা কাজ করবে না। একমাত্র কাজ করবে যদি ইনফর্মাল ভাবে এই 100 জন কৃষক একত্রিত হতে পারে এবং এভাবে যদি ফসল উৎপাদন করতে পারে, তাহলে দেখা গেল যে ওভারঅল তারা প্রফিটেবল হবে
এবং লাভবান হবে, সেলফ এমপ্লয়মেন্ট হবে, এবং সেখান থেকে যা ফসল উৎপাদন হবে সেখান থেকে বাড়তি লাভ পাবে। সে লাভ দিয়ে আবার খাবার কিনে খেতে পারবে, ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারবে, স্বাস্থ্য সেবা দিতে পারবে, সবই করতে পারবে। এই সামাজিক কৃষির এই ফর্মুলাটা মোটামুটিভাবে এভাবেই মোটামুটি আমি এক্সপ্লেন করি। আমরা আবার দেখা যাচ্ছে যে আপনার যে জমি যেটা একসাথে করলে কিন্তু অনেকটুকু জমি নিয়েও কিন্তু চাষ করা যায়, এবং প্রযুক্তির যে ব্যবহারটা সেটাও কিন্তু সেটা তো বাড়তি অ্যাডভান্টেজ আছে। আপনি ভেরি কারেক্টলি সেড, কারণ যেসব যন্ত্রপাতিগুলো আমাদের দেশে নিয়ে আসছে এগুলো কিন্তু ছোটখাটো যন্ত্র না, মোটামুটি মাঝারি সাইজের যন্ত্রপাতি। এগুলো দিয়ে কিন্তু এর ব্যবহারগুলো আরো এফিসিয়েন্টলি কিন্তু বাড়ানো সম্ভব হবে একসাথে যদি জমি থাকে। তারপরে আপনার জমি রোপণের সময়, হারভেস্টিং এর সময়, সেচ দেওয়ার সময় সর্বক্ষেত্রে কিন্তু কাজ করার সুবিধা হবে। এই কারণে কিন্তু এই সামাজিক কৃষির ফর্মুলাটা আমি প্রায় বলে থাকি। চমৎকার একটি কনসেপ্ট শেয়ার করেন, এবং এর ফলে দেখা যাচ্ছে যে কৃষকদের মধ্যে যে একটি বৈষম্য সেটাও কিন্তু দূর হচ্ছে। এবার আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি এসিআই এগ্রি বিজনেস ডিভিশনে বর্তমানে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। কৃষি ক্ষেত্রে এসিআই কোম্পানির যে ভূমিকা সেই সম্পর্কে আমাদের কিছু জানান। ভেরি ইন্টারেস্টিং, কারণ অনেকেই জানে, এক সময় জানতো যে সে একটা ওষুধের কোম্পানি অথবা অ্যারোসলের কোম্পানি। এখন কিন্তু গ্রামে গঞ্জে শহরে সবাই জানে এসিআই একটা কৃষি কোম্পানি। তার কারণ হলো এসিআই কৃষি ব্যবসাটা অনেক বড়, অনেক ব্যাপক, এবং টোটাল বিজনেসের অর্ধেকের বেশি কিন্তু কৃষি ব্যবসা আমাদের এশিয়াতে। কারণ আমরা কি করি কৃষিতে, আমরা তো বলেছি যে আমাদের মিশন ভেরি ক্লিয়ার, ওয়েলথ ক্রিয়েশন ফর দ্য ফার্মারের কথা বলেছি। কৃষকের সম্পদ বৃদ্ধি করি। কিভাবে করি আমরা? কৃষকের যে সমস্ত সমস্যা আছে তার কমপ্লিট সলিউশন দিই। অর্থাৎ এগ্রি ফুড ভ্যালু চেনের একেবারে ব্রিডিং থেকে শুরু করে টেবিল পর্যন্ত যা করা লাগে আমরা তাই করি। ব্রিডিং মানে হলো আমরা মলিকুলার ব্রিডিং করি, সেখানে ক্রপ ব্রিডিং করি, অ্যানিম্যাল ব্রিডিং করি, শ্রিম ব্রিডিং করি, সেগুলোকে আবার বীজ উৎপাদন করি, বীজ উৎপাদন করে সেগুলোকে প্রসেস করে প্যাকেট করে আমরা বিক্রি করি। তারপর আমরা সার সরবরাহ করি, আমরা কৃষি যন্ত্রপাতি দিই, আমরা কীটনাশক, ফাঙ্গিসাইড, হার্বিসাইড সরবরাহ করি, আমরা অ্যানিম্যাল হেলথের যে সমস্ত সলিউশন, এখন পশুপালনের জন্য মাছ, গরু, মুরগি পালনের জন্য যে সমস্ত সলিউশন সব করি। আমরা জয়েন্ট ভেঞ্চারের থ্রু দিয়ে আমরা মুরগির বাচ্চা সরবরাহ করি, আবার অ্যানিম্যালের খাবার যা লাগে সব আমরা করি, চিংড়ি মাছ আমরা এক্সপোর্ট করি। আবার খামারিদের খেতে যা উৎপাদন হয় সেগুলো আমরা কিনে নিয়ে আমাদের মিলে প্রসেস করে, আমাদের সল রিফাইনারি আছে, আমাদের ফ্লাওয়ার মিল আছে, আমাদের ধান ভাঙা মিল আছে, আমাদের খাদ্যকে প্রসেস করে প্যাকেট করে বিক্রি করার ব্যবস্থা আছে। আবার এগুলোকে বিক্রি করার জন্য আপনি জানেন বাংলাদেশের সবচেয়ে বড় রিটেল চেন, যা 500টার বেশি দোকান আছে সারা দেশে, সেখানে আমরা বিক্রি করি, আবার বাইরেও বিক্রি করি। তার মানে আমি যে গল্পটা বললাম, এসে এবার ব্রিডিং থেকে টেবিল পর্যন্ত যা করা লাগে ফুড ভ্যালু চেনের জন্য আমরা সব কিছু করি, সব ধরনের সার্ভিস দিচ্ছি। মানে এতটা ব্যাপক, এতটা বড়, বাংলাদেশে আর সেকেন্ড কোনো কোম্পানি এক্স্যাক্টলি এই ফর্মুলাতে ব্যবসা করে না। পৃথিবীর অনেক দেশেও কিন্তু আমার মনে হয় না যে কম্পারেটিভ এরকম কোম্পানি আছে যারা কমপ্লিট ফুড ভ্যালু চেনে কাজ করে। অনেকেই পার্ট অ্যাক্টিভিটিস করে, অনেক বড় বড় বিদেশি কোম্পানি আছে একটা পার্ট নিয়ে কাজ করে, কেউ কীটনাশক নিয়ে কাজ করে, কেউ যন্ত্রপাতি বিক্রি করে, কেউ হয়তো বা হারভেস্টিং করে, এই সমস্ত হয়। কিন্তু আমাদের ফর্মুলাটা হচ্ছে আমরা কমপ্লিট সলিউশন আমরা কোম্পানির দিকে প্রোভাইড করছি। জি, ধন্যবাদ আপনাকে। আপনি একজন ক্ষুদ্র চাকরিজীবী থেকে পরবর্তীতে একজন সফল উদ্যোক্তা হলেন, এই অর্জনটা কিভাবে সম্ভব হলো? আমি তো শুরু করেছিলাম একবারে বেজ, যেটা স্টার্টিং একটা কোম্পানিতে লোয়েস্ট লেভেলের একটা এমপ্লয়ি, সেলস প্রমোশন অফিসার হিসাবে, এবং সেখান থেকে আস্তে 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 এই পর্যায়ে আসছি। প্রথম দিকে যখন যে কোম্পানিতে কাজ শুরু করলাম, এটা একটা বিদেশি কোম্পানি ছিল, ওখানে আমি মার্কেটিং অপারেশন হেড হিসেবে হয়ে গেলাম। তারপরে ওখান থেকে কাজ ছেড়ে দিয়ে আমি আর একটা কোম্পানির জেনারেল ম্যানেজার হিসেবে জয়েন করলাম 2 বছর। তারপরে এসে জয়েন করলাম আবার একই পজিশনে, লাইক মার্কেটিং ম্যানেজার। আজকে আমি এগ্রি বিজনেসের প্রেসিডেন্ট, এবং অনেকগুলো সাবসিডারি কোম্পানি ম্যানেজিং ডাইরেক্টর আমি, এবং অনেকগুলো বড় বড় সাবসিডি কোম্পানি আমি অপারেট করি। এটা সম্ভব হয়েছে একমাত্র বিকজ আমি ছোট থেকেই আমি ড্রিম করতাম, স্বপ্ন দেখতাম, আর প্রচণ্ড পরিশ্রম করতাম। এই প্রচণ্ড পরিশ্রমটাই কিন্তু আমাকে টেনে উপরে নিয়ে আসছে, এবং আমি ডিটারমাইন করতাম যে এই কাজটা করতে হবে, ডিসাইড করতাম যে কাজটা করতে হবে, এবং যেটা মনে করতাম যেটা করতে হবে, ঠিক সিনসিয়ারলি হার্ডওয়ার্ক দিয়ে সে কাজটা আমি কমপ্লিট করতাম। যার ফলে সুবিধা হয়েছে কি, খুব কুইকলি আমি রিকগনাইজ হয়েছি সুপিরিয়র দ্বারা, এবং সুপিরিয়র তখন কন্টিনিউসলি আমাকে প্রমোশন দিয়েছে, উপরের দিকে নিয়ে এসছে, রেসপন্সিবিলিটি দিয়েছে। প্রথম দিকে আপনার একটা ডিভিশনের দায়িত্ব দিত, আস্তে আস্তে গোটা ডিভিশনের 4-5টা ডিভিশন দেওয়া শুরু করলো। এরপরে এশিয়াতে আসার পরে
সাকসেস দেখার পরে আমাকে আরো কয়েকটা কোম্পানির দায়িত্ব দিল। এভাবেই কিন্তু আমার পুরো ক্যারিয়ারটা স্টার্টিং একবারে ইনিশিয়াল স্টেজ থেকে এই পর্যন্ত আমি আসতে পেরেছি। মানে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আপনি আজকের এই পর্যায়ে আসতে পেরেছেন। তো প্রতিটা সফলতার পিছনেই তো হচ্ছে কোনো না কোনো মানুষের উৎসাহ বা অনুপ্রেরণা থাকে। আপনার জীবনে কি এরকম কোনো বিশেষ মানুষ আছে যে আপনাকে উৎসাহ বা অনুপ্রেরণা দিয়েছে? অবশ্যই আছে। এটা প্রথমত হলো ফ্যামিলি, বাবা মা, ওয়াইফ, তো একটা অনুপ্রেরণার উৎস। সেখানে যদি অনুপ্রেরণাটা ঠিক মতো হয় তখন আলটিমেটলি মন ভালো থাকে এবং কাজ করতে ইচ্ছা বাড়ে এবং মনে হয় যে অনেক দায়িত্ব এবং এই দায়িত্বটা পালন করতে হবে, তখন হার্ডওয়ার্ক করতে হয়। এরপরে বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষক প্রফেসর খালিকুজ্জামান, উনি এখনো বেঁচে আছেন। উনি অনেক ইন্সপিরেশন দিয়েছেন, যার ফলে আমার লেখাপড়া অনেক ভালো হয়েছে, রেজাল্ট ভালো হয়েছে। আমি সেখান থেকে ড্রিম করা শিখলাম। এখানে আসার পরে জবের মধ্যে মাঝপথে অনেক ইন্সপিরেশন অনেকের কাছে পেয়েছি, কিন্তু রিমার্কেবল ইন্সপিরেশন যেটা, যে ইন্সপিরেশনে জাতিকে দেখার স্বপ্ন দেখিয়েছে, যে ইন্সপিরেশনে কোম্পানিকে দেখার স্বপ্ন দেখেছে, যে ইন্সপিরেশনে সোসাইটিকে দেখার স্বপ্ন হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কোম্পানির চেয়ারম্যান মিস্টার আনিসুদ্দৌলা এবং ওনার ছেলে এখন গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ডক্টর আরিফুদ্দৌলা। আমাকে পর্যাপ্ত রিসোর্স দিয়েছে, আমাকে এনকারেজ করেছে টু ইনভেস্ট, আমাকে এনকারেজ করেছে টু সার্ভ দ্য সোসাইটি, আমাকে এনকারেজ করেছে টু অপারেট ইন এ ফ্রি হ্যান্ড। যার ফলে আজকে কিন্তু এই কোম্পানিটা আমি বলবো যে মাত্র 15 বছরে ম্যাসিভ স্কেলে এগ্রিকালচারে আপনার বড় হয়ে গেল কোম্পানি এবং বাংলাদেশে লার্জেস্ট এগ্রিকালচার কোম্পানি হিসাবে আত্মপ্রকাশ করেছে এবং সবাই জানে যে সে অনেক বড় এগ্রিকালচার কোম্পানি। এই যে আপনার একটি বর্ণাঢ্য কর্মজীবন, এই কর্মজীবনে কি কখনো আপনি কোনো বাধা বা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন কিনা এবং সেটি আপনি কিভাবে মোকাবেলা করেছেন যদি থাকে? যে কোনো মানুষের তো লাইফের জার্নিতে অনেক বড় বড় চ্যালেঞ্জ থাকে, স্মুথ থাকে না, স্মুথ থাকে না, এবং এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিতে হয় এবং চ্যালেঞ্জটা আছে বলেই কিন্তু অপরচুনিটি থাকে কাজ করার এবং সেখান থেকে গ্রো করা সম্ভব হয়। যেটা হবে, আমি ইউনিভার্সিটিতে যখন পাশ করলাম তখন বিরাট চ্যালেঞ্জ হলো, আমি কি করব এখন, ইউনিভার্সিটিতে জয়েন করব না গভর্নমেন্ট জবে যাব না আমি প্রাইভেট কোম্পানিতে কাজ করব। যে কোনো পরিস্থিতির কারণে চ্যালেঞ্জ আসার কারণে আমাকে ডিসাইড করতে হলো যে আমি প্রাইভেট কোম্পানিতে আমার জয়েন করতে হবে। তো প্রাইভেট কোম্পানিতে আসলাম। এখন যেহেতু প্রাইভেট কোম্পানিতে আসলাম, ভালো রেজাল্টের পরেও এখানে অনেক ভালো করতে হবে। অনেক ভালো করলে সুবিধা কি, খুব কুইকলি উপরে উঠে যাওয়া যাবে, কারণ প্রাইভেট কোম্পানিগুলো যেটা করে রিকগনাইজ করতে পারে যে কে ভালো কাজ করছে, তখন কুইকলি কিন্তু তাকে উপরের দিকে টেনে নিয়ে আসে। আমি এই চ্যালেঞ্জটা কিন্তু মোকাবিলা করলাম, আসলাম, হার্ডওয়ার্ক করলাম, উপরের দিকে উঠা শুরু করলাম। ক্যারিয়ারে এসে যখন আমি প্রথম দিকে যে কোম্পানিতে কাজ করতাম সেখানে অনেক বড় চ্যালেঞ্জ, যার কারণে ওখানে কাজটা ছেড়ে দিতে হলো আমাকে। যখন একটা বিদেশি এত বড় কোম্পানি, গ্লোবাল 1 নম্বর কোম্পানি ছেড়ে আবার স্থানীয় একটা লোকাল কোম্পানিতে জয়েন করতে হলো, তখন আরেকটা বড় চ্যালেঞ্জ আসলো যে এখানকার অ্যাডাপ্টেশন, এখানকার ম্যানেজমেন্ট, এখানকার রিসোর্স সবগুলোই কিন্তু খুব লিমিটেশন আছিল। এই লিমিটেশনগুলোকে মোকাবিলা করে কনভিন্স করে এখানেও 2 বছরে আমি যা কাজ করেছি ম্যাসিভ স্কেলে কন্ট্রিবিউট করেছি, যেটা অনেকে রিকগনাইজ করেছে বলে এসে আমাকে অফার করলো যে তুমি আমাদের কোম্পানিতে আসো। কারণ এসে তো তখন আইসিআই অনেক বড় কোম্পানি থেকে এসে হয়েছে অনেক বড় ইমেজে কোম্পানি। এসেতে আসার পরে তখন আমি প্রথমে বললাম যে লোক, এখন আমি যে ব্যবসাতে জয়েন করেছি তার কন্ট্রিবিউশন অনলি 3% অফ দ্য গ্রুপ টার্নওভার। আমি 3 বছরের মধ্যে 15% আমি নিয়ে যাব। আমি স্ট্রেট ডিক্লারেশন দিলাম। এটা বিরাট চ্যালেঞ্জ। এবং কি হলো, যদিও আমার সুপিরিয়র মোটামুটি ভাবে মুচকি হেসে মনে করলো যে হোয়াট হি ইজ সেইং, কারণ এত টাইনি ছোট স্মল বিজনেস এরকম একটা ড্রিম দেখে, কিন্তু আলটিমেটলি কি হয়েছে, আজকে আমার যে পোর্টফোলিও 50% বেশি কিন্তু কন্ট্রিবিউট করছে এই গ্রুপে। তার মানে আমার যে সমস্ত জার্নিতে চ্যালেঞ্জগুলো যেখানে আসছে সেখানে কিন্তু আমি মোটামুটিভাবে ভালো করেছি এবং এই ভালো করার ফলে কিন্তু কোম্পানি বড় হয়েছে, সোসাইটি সার্ভিস পেয়েছে, আমাদের দেশের খামারিরা উপকৃত হয়েছে, আমারও ক্যারিয়ারে কিন্তু অনেক প্রোগ্রেস হয়েছে এবং অনেক একটা ভালো পজিশনে আমি আসতে পেরেছি। মানে অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়েও আপনি আজকে সফল হয়েছেন। তো এবার আপনার কাছে জানতে চাচ্ছি যে সুন্দর জীবন গঠন এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে আপনি বর্তমান প্রজন্মকে কি বলবেন? আমি বর্তমান প্রজন্মকে বলবো যে যে অবস্থানই থাক না কেন তাদের একটা ভালো ড্রিম থাকতে হবে, স্বপ্ন। তার নিজেকে নিয়ে স্বপ্ন থাকতে হবে, তার সমাজকে নিয়ে স্বপ্ন থাকতে হবে, দেশকে নিয়ে স্বপ্ন থাকতে হবে। এবং শুধু স্বপ্ন দেখলে হবে না, এই স্বপ্নটা কিন্তু রিয়েলিস্টিক একটা স্বপ্ন, যেটা মোটামুটিভাবে তার যে বর্তমান অবস্থা সে অবস্থার পরিপ্রেক্ষিতে স্বপ্ন দেখতে হবে। তারপর যখন স্বপ্ন দেখলো, এটাকে এখন এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য তাকে হার্ডওয়ার্ক করতে হবে।
হার্ড ওয়ার্ক অ্যান্ড হার্ড ওয়ার্ক অ্যান্ড হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক না করলে ভালো কিছু করা সম্ভব হবে না। এটা ইম্পসিবল। কোথাও কোনো পৃথিবীতে কেউ হার্ড ওয়ার্ক ছাড়া ভালো কিছু করতে পারে না। অনেক পরিশ্রম করতে হবে, তাকে অবজেক্টিভ সেট করতে হবে, এবং অবজেক্টিভগুলো হবে অ্যাটেনেবল অবজেক্টিভ, যেটা রিচ করা সম্ভব। এবং একটার পর একটা যখন অবজেক্টিভ সে রিচ করতে শুরু করবে, তার মধ্যে কনফিডেন্স বাড়বে। যত কনফিডেন্স বাড়বে তত বড় বড় অবজেক্টিভ হাতে নেবে, তত বড় বড় প্ল্যান করবে, বড় বড় স্বপ্ন দেখবে, এবং আলটিমেটলি দেখা গেল তার অবস্থানটা অনেক সুদৃঢ় হয়েছে, শক্ত হয়েছে, এবং একটা ভালো জায়গায় সে অবস্থান নিতে পারবে। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। যে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার স্বপ্নের বাংলাদেশ আপনি কেমন দেখতে চান? আমি তো বাংলাদেশি, আমি বাংলাদেশকে ভালোবাসি। আমি মনে করি আমাদের দেশের ছেলে মেয়ে যারা আছে সবাই বাংলাদেশকে ভালোবাসুক, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ এদেশে আমরা জন্মেছি, এদেশে আমরা যে সমস্ত রিসোর্স হচ্ছে সেগুলো আমরা ইউজ করছি, আহরণ করছি, এবং মোটামুটিভাবে আমরা ভালো করছি। তো আমি মনে করি যে বাংলাদেশি আমরা যারা আছি এখানে, আমাদের দেশ গড়ার কাজে আমাদের সবাইকে কিন্তু আত্মনিয়োগ করতে হবে। দেশ গড়ার কাজে যে সেক্টরে আছে, যেমন কৃষিতে আমি কাজ করছি, তার কারণ হলো যে কৃষিতে উন্নয়ন করলে সুবিধা হলে এখানে খাবার সরবরাহ হবে, এমপ্লয়মেন্ট হবে, ব্যবসা বাণিজ্য হবে, এক্সপোর্ট করে আর্নিং হবে। তার মানে আমি মনে করি যে প্রত্যেকেই তার যে সক্ষমতা আছে, তার যে ব্যাকগ্রাউন্ড আছে, সেটা নিয়ে কিন্তু হার্ডওয়ার্ক করতে হবে এবং তার অ্যাচিভমেন্ট করতে হবে। অ্যাচিভমেন্ট করলে সে লাভবান হবে, ফ্যামিলি লাভবান হবে, সোসাইটি লাভবান হবে, এবং দেশ কিন্তু অনেক সুন্দর ভালো একটা বাংলাদেশ তৈরি হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই স্বপ্নটাই দেখা উচিত যে আমার কারণে আমার নিজের ফ্যামিলি এবং সুন্দর বাংলাদেশটা যেন হয়ে যায়, এটি সবাইকে স্বপ্ন দেখতে হবে এবং অন্যকে স্বপ্ন দেখাতে হবে। জি, চ্যানেল এস এর দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। চ্যানেল এস অনেক সুন্দরভাবে শুরু করেছে এবং আমি মনে করি এই যাত্রাটা অনেক দূর যাবে। আজকে আমি চ্যানেল এস এর এমডির সাথে কথা বলছিলাম, ওনার মিশন শুনলাম। আই এম ভেরি সারপ্রাইজ এবং আমি ভেরি কনভিন্স যে উনি যে লাইনে কথাবার্তা বলছেন, যে ডিরেকশনে তার চ্যানেল এসকে পজিশনিং করছেন, আমি মনে করি সেখানে সোসাইটি বেনিফিটেড হবে এবং এই চ্যানেল এসও কিন্তু অনেক বিস্তার লাভ করবে। এখন শহরে আছে, শহর থেকে আস্তে আস্তে গ্রামে যাবে এবং গোটা বাংলাদেশে চ্যানেল এসের পেনিট্রেশন বাড়বে এবং চ্যানেল এস অনেক বড় একটা চ্যানেল হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করবে। দেশ আগাবে, চ্যানেল এস আগাবে এবং আমাদের বিজনেস কমিউনিটি সোসাইটি আগাবে। এইভাবে চ্যানেল এস আমি মনে করি সাকসেসফুলের শীর্ষে কিন্তু পৌঁছে যাবে। ডক্টর আনসারী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমরা ডক্টর এফএইচ আনসারী তার পরিবার, শৈশব এবং বর্ণাঢ্য কর্মজীবন সম্পর্কে জানতে পেরেছি। পাশাপাশি জানতে পেরেছি তিনি কিভাবে একটি ক্ষুদ্র চাকরি থেকে পরবর্তীতে নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। দর্শক, এখানে লক্ষণীয় যে জীবনে সফলতার জন্য আসলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। সেই প্রত্যাশায় আজকের মতো আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখা হবে আগামীর অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, চ্যানেল এস এর সঙ্গেই থাকুন।